রাত্রি ২টো পর্যন্ত মিনিট টু মিনিট বিনীত গোয়েলের সঙ্গে মমতা ব্যানার্জি যোগাযোগ রেখেছিলেন। খুনে সরাসরি জড়িত আবেশ আপনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। প্রমাণ আছে আপনার? অবশ্যই আছে বলেই করেছি, নইলে তো করতে পারতাম না। কাকিমা যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিল তখন একটু কথা বলেছিল যে তৃণমূলের মূল শুদ্ধ উপড়াবো। আজকে তৃণমূল দলটাই কিন্তু নিশ্চিহ্ন হতে বসেছে। চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি একটা চিঠিতে ২৯ জন যে চেস্ট মেডিসিনের পিজিটি তারা সবাই সই করেছে এবং বাকি যে স্বাস্থ্য সচিব তারই তত্ত্বাবধানে ওই ওই ঘরটা ভাঙা হয়েছে মানে তথ্য প্রমাণ লোপাট করার জন্য। আজকে যে আমরা তথ্যগুলো জোগাড় করেছি কোনো জুনিয়র ডাক্তারের থেকে আমরা পাইনি, সেটা আমাদের অন্য সোর্স থেকে এগুলো বের করতে হয়েছে। অতীন ঘোষের ভূমিকা নিয়ে কি বলবেন? ওনাকেও কি এই লোকটা সবসময় মানুষ ওনাকে মানে সবাইকে তো এমনি প্রকাশ্যে পচা ডিম মারছে, ওনাকেও পাবে, ওনাকে দেবে পচা ডিম। পচা ডিম ভালো ডিম যাই হোক ওনাকেও ছুড়বে মমতা ব্যানার্জিকে। কাকু আমি প্রথমে বলবো যে চিকরের বিচার হবে। বিধানসভায় প্রথম জবাবি যে ভাষণ ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিলেন রীতিমতো যে আরজিকরের বিচার হবে। মুখ্যমন্ত্রী জবাবি ভাষণে আরজিকর, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজের যে সমস্ত ঘটনা সেগুলো উঠে এলো। এইসব ঘটনায় রীতিমতো জিরো টলারেন্স নীতি, যে কথা আপনারা প্রথম থেকে বলেছিলেন যে সরকার কেন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে না এই সমস্ত নারী নিগ্রহের ঘটনাগুলোতে, এবারে সরকার সেই জিরো টলারেন্স নীতির কথাই বললেন। এবং আরো একবার জানালেন মুখ্যমন্ত্রী, এদিন শুভেন্দু অধিকারী বলছেন যে আরজি করের বিচার হবে। অভয়ার বিচার দিতে ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষদের তাড়িয়ে দিয়েছি, বাকি সব পরিষ্কার করব। পাশাপাশি তিনি বলছেন যে তামান্নার মা যে তিনিও বিচার পাবেন। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি, ধূপগুড়ি, জিরো টলারেন্স এইচআরবিসি অফিসে হবে কমিশন। কি বলবেন? আজকে আমরা নির্বাচনে এসছি, কাকিমা যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিল তখন একটু কথা বলেছিল যে তৃণমূলের মূল শুদ্ধ উপড়াবো। আজকে তৃণমূল দলটাই কিন্তু নিশ্চিহ্ন হতে বসেছে। যিনি প্রতিষ্ঠাতা এই দলের মমতা ব্যানার্জি, তাকে সরিয়ে দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে সে একটা নতুন ভাবে এই দলকে মানে একটা বলতে গেলে কি যে পুরনো যে অবস্থান ছিল তৃণমূলের মূল শুদ্ধই উপড়ে গেছে, তৃণমূল গাছ অটোমেটিক পড়ে গেছে। এবং আমরা যে এক মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পানিহাটির উন্নয়ন করব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে ভবিষ্যতে। এবং আমাদের মেয়ের ন্যায় বিচারের তো একটা লক্ষ্য আমাদের অবশ্যই আছে। এই মেয়ের ন্যায় বিচার পেলে যে জিনিসটা সামনে চলে আসবে সেটা হচ্ছে যে দুর্নীতিটা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে হয়, সেই দুর্নীতিগুলো এমনিতেই সবার সামনে চলে এসছে এবং বিচার পেলে সেই দুর্নীতিগুলো অবশ্যই মূল শুদ্ধ উঠে যাবে। একটা প্রশ্ন করবো আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাইপো আবিষ বন্দ্যোপাধ্যায়, আহ তার জামায় লেগেছিল অভয়ার রক্ত। সেই রক্ত ধুতেই খুনের ঘটনাস্থলের পাশের বাথরুমে তিনি স্নান করেন। পরে প্রমাণ লোপাটে ভেঙে দেওয়া হয়েছিল সেই বাথরুমটি নারায়ণ স্বরূপ নিগমের সইয়ের জন্যই। খুনে সরাসরি জড়িত আবেশ আপনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। প্রমাণ আছে আপনার? অবশ্যই আছে বলেই করেছি, নইলে তো করতে পারতাম না। সেটা ডিটেলসটা বলতে পারবো না, তবে আবেশ ব্যানার্জি কিছু নার্সরা ওকে চিনতেও পারেনি। ও কিন্তু অনেক আগে হসপিটালে ঢুকেছিল। আবেশ ব্যানার্জি হসপিটালে ঢুকেছিল এবং হসপিটালে কিছু চিকিৎসাও করেছিল রোগীদের ইন্টার্ন পরিচয় দিয়ে। রোগীদের সেখানে চিকিৎসাও করেছিল এবং রাত্রি ২:৩০-৩টের সময় আবিষ ব্যানার্জি গায়ে জামায় পুলিশ তখন নার্সরা জিজ্ঞেস করে কিসের রক্ত, বলে আমি পেশেন্টের রক্ত দিচ্ছিলাম, সেই রক্ত জামায় লেগে গেছে। সেই রক্ত ওই আবেশ ব্যানার্জি ওই বাথরুমে ধুয়েছিল। সেই বাথরুমটা ভাঙার জন্যে এইচওডি চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি একটা চিঠিতে ২৯ জন যে চেস্ট মেডিসিনের পিজিটি তারা সবাই সই করেছে এবং বাকি যে স্বাস্থ্য সচিব তারই তত্ত্বাবধানে ওই ঘরটা ভাঙা হয়েছে মানে তথ্য প্রমাণ লোপাট করার জন্য। স্ট্রং এভিডেন্স আবেশ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আপনার কাছে আছে এই মুহূর্তে? অবশ্যই আছে। আবেশ ব্যানার্জি সম্বন্ধে আছে, সেটা আমরা সিবিআই কে তুলেও দিয়েছি। এবং যে আমার মেয়ের দ্বিতীয় যে পোস্টমর্টম করার সুযোগ যারা দেয়নি, এই নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এইটাই কারণে। এবং রাত্রি ২টো পর্যন্ত মিনিট টু মিনিট বিনীত গোয়েলের সঙ্গে মমতা ব্যানার্জি যোগাযোগ রেখেছিলেন এই কারণে। আবেশ ব্যানার্জি জড়িত? অবশ্যই। আবেশ মানে তৃণমূল যে কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তিনি তার
পরিবারকে বাঁচানো ছাড়া এই 15 বছরে আর কিচ্ছু করেননি। যা করেছেন তার পরিবারের উন্নতির জন্যই করেছেন। তিনি বলেছিলেন, সবসময় বলতেন, আমার 100% কাজ কমপ্লিট। সেটা হচ্ছে ওনার পরিবারকে উনি 100% সুযোগ দিয়ে একটা ব্যবস্থা করেছে। এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, কালীঘাটে ওই রোডের যে সমস্ত বাড়ি আছে তদন্ত করে দেখা হবে এবং সেগুলো উৎখাত করার চেষ্টা করবে। প্রশ্ন করবো আপনার কাছে, এই যে আবেশ বন্দ্যোপাধ্যায়, এটা তো একটা খুব গুরুতর অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজ, কাছে পিঠে আর কোনো মেডিকেল কলেজ নেই সরকারি, মানুষ ওখানে চিকিৎসার জন্য যায়, সেখানে একজন ব্যক্তি সে ঢুকে ইন্টার্ন পরিচয় দিয়ে, আবেশ ব্যানার্জি কি এর আগে ওখানকার ইন্টার্ন ছিলেন? ওকে আনা হয়েছিল সেদিন 4টে যে পার্টি করা ছিল, সেই সমস্ত পার্টি ছিল আমার মেয়েকে খুন করার জন্যই। সেখানে যারা উপস্থিত ছিল, যেমন সুশান্ত রায়ের ছেলে সৌতিক রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, আশিস পান্ডে এবং অভিষেক সেন, তুহেল রাজা চৌধুরী মেডিকেল কলেজের স্টুডেন্ট, এরা সবাই এই খুন করার জন্যই সেদিন ওখানে একটা এই পার্টির ব্যবস্থা করা হয়েছিল। পার্টির নাম করে খুনের চক্র করা হয়েছিল। এর আগে দিদি কখনো আপনার কন্যা আপনার কাছে কখনো আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম বা এই যে না না না, আবেশ আবেশ ব্যানার্জির নাম, থ্রেড কালচারের ব্যাপারটা জানতো, থ্রেড কালচারের ব্যাপারটা বলতো, কারণ ও একটু আতঙ্কেই থাকতো। যেহেতু ও কোনো ওর পার্সোনাল যা কাজ করা, ও কাজ করার জন্য হসপিটালে যেত এবং পড়াশোনা করার জন্য যেত। যেহেতু ওর থিসিসটা কেড়ে নেওয়া হয়েছিল, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে নেওয়া হয়েছিল। এবং সেদিন আমার মেয়ের ডিউটি ছিল না, সেদিন ছিল আদিত্যনাথের ডিউটি। তার বদলে আমার মেয়েকে সেদিন ডিউটিতে নিযুক্ত করা হয়েছিল। ওকে আগেই প্ল্যান করা, ওরা যে প্ল্যানটা করেছিল আমার মেয়ে প্ল্যানটা বুঝতে পারেনি এবং আমরাও সেই প্ল্যানটা বুঝতে পারিনি। আবেশ ব্যানার্জি এখানে এলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি রাত্রির 12টা অবধি মনিটর করেছি। আচ্ছা, একটা কথা বলবেন, এই যে আবেশ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এই যে ক্লু বা 29 জন পিজিটি যারা সাইন করলেন, তাদের একজনের সাথে আপনাদের কথা হয়েছে? একজনের সঙ্গে কথা হয়েছিল, তাদের মধ্যে তো অভিযুক্ত আছে মানে সুমিত্রা তপাত ভিপি। এছাড়া যে একটা মেয়ে ডাক্তার আছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে তো ক্রাইম সিনে দেখাই গেছে। এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তাকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের ডাক্তার বলে। যে যাদের আইডেন্টিফাই করেছে তার মধ্যে মৌতিশা গড়াই বলে একজন ডাক্তার, এবং যারা পোস্টমর্টমের পিছনে সই করেছিল তার মধ্যেও চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে 2জন ডাক্তার ছিল। যে 4জন স্যাটিসফ্যাকশন বলে কিসের তারা স্যাটিসফাইড হলো, সেটা, সেই প্রশ্নের জবাব সিবিআই এখন আমাদের দেয়নি। কোর্টের কাছ থেকে আমরা সেই প্রশ্নের জবাব পাইনি। আমরা একটা বিষয়ে অনেক সময় আইনজীবীদের থেকে শুনেছি, সেদিন আদালত কক্ষে সঞ্জয় রায়ের হয়ে যারা দাঁড়িয়েছিলেন তারাও প্রত্যেকে একটা কথা বলছে, যে সুমিত রায় তপাদা, আপনি সীমা পাহুজার ইনভেস্টিগেশন প্রসিডিওর নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, যে তার ইনভেস্টিগেশন প্রসিডিওর আপনাদের পছন্দ হয়নি, জিজ্ঞাসাবাদের অনেক প্রশ্ন উঠেছিল সেই সময়। এই যে সুমিত রায় তপাদারের বয়ানে নাকি একাধিক অসঙ্গতি ছিল, সেটা কি আপনারাও ফিল করেন? হ্যাঁ, আমরা তো এটা তো বারবার করে আমরা এই অভিযোগ কোর্টে তুলেছি। কোর্ট কোনো রকম ব্যবস্থা নেয়নি। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের আমলে সমস্ত কিছু তাদের নিজেদের প্রশাসনকে নিজেরা দলের কাজে যে ব্যবহার করতো, এবং এই আবেশ ব্যানার্জিকে বাঁচানোর জন্য সেখানে যে কোনো কারণে এই সমস্ত কিছু নিজেদের কুক্ষিগত করে রাখা হয়েছে। যেমন মমতা ব্যানার্জি বহরমপুরে দাঁড়িয়ে বলেছিল, যেদিন সঞ্জয়ের যাবজ্জীবন হয়েছিল, যে ওর যাবজ্জীবনে উনি খুশি নন। ও যদি ফাঁসি হতো তাহলে উনি খুশি হতেন, ওনার কাছে যদি মামলা থাকতো তাহলে উনি ফাঁসি করিয়ে দিতেন। কথা মমতা ব্যানার্জি নিজে বলেছেন। তার মানে কি, ফাঁসি দিয়ে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে যেটুকু শেষ তথ্য প্রমাণ আছে সেটুকু মুছে দিতে চাইছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এরকম অপরাধীদের শুট আউট করে দেওয়া, মানে এনকাউন্টার করে দেওয়া উচিত, এনকাউন্টার করে দিয়ে মুছে ফেলা উচিত। কেন আমাদের এগুলো, তাদের অনেক পরিকল্পনা ছিল, পরিকল্পনা তারা বাস্তবায়িত করতে পারেনি। আর সে ক্ষমতাচ্যুত হয়ে তারাই সমস্ত শাস্তি ভোগ করছেন। এটাও একটা তাদের কাছে শাস্তি, যে মানুষ যে রায়টা দিয়েছে এটা একটা তাদের কাছে শাস্তি। একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে এলেন 12 তারিখ নাগাদ, আমি যদি ডেটটা খুব, 12ই আগস্ট, আমি ডেটটা যদি ভুল না করি, তখন কি আবেশ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আপনারা তুলেছিলেন? তো আমরা জানতাম না, আমরা তো এটা অনেক পরে, কিছুদিন পরে জানতে পেরেছি। কারণ নার্সরা যখন আমরা যোগাযোগ করি হসপিটালে, জুনিয়র ডাক্তারদের, আমার খুব দুঃখের বিষয়, জুনিয়র ডাক্তার আমরা বারবার বলছি তোমরা ব্যাপারটা খোঁজ নাও, বিষয়টার মধ্যে কোনো না কোনো গোপন কিছু আছে। কিন্তু দুঃখের বিষয় জুনিয়র ডাক্তাররা এই সমস্ত ব্যাপারে কোনো খোঁজ নেয়নি। আমরা বলেছিলাম অন্তত কিছু পোস্টার লাগাও, যারা খুনিরা সামনে এসে তোমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা তার কোনো রকম উদ্যোগ, আজকে জুনিয়র ডাক্তাররা যদি আমাদের সঙ্গে হেল্প করতো তাহলে এই সমস্ত খবর অনেক আগে। আমার মেয়ের দেহ সকাল 7টার সময় আবিষ্কৃত হয়েছে, এবং টালা থানার পুলিশের তৎপরতা সকাল 7:30 থেকে শুরু হয়ে গেছে। কিন্তু এই জুনিয়র ডাক্তাররা 7:30 না বলে 9:30 বলছে এটা।
ঘন্টা টাইমটা হ্যাঁ, টাকাগুলো পিছিয়ে নিয়ে এসে বলা হচ্ছে, প্রকাশ্যে আনা হচ্ছে। সুমিত্রা এতবাদার ৯টার মধ্যে হসপিটালে পৌঁছে যায়। সেদিন ৯:৩০টার সময় হসপিটালে দেখতে গেল। আমার মেয়ে সেখানে সিনিয়র। সারা রাত একটা আমার মেয়েকে কোনো প্রয়োজন পড়লো না। আমার মেয়ের অবর্তমানে পেশেন্ট চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে গেল। এই সমস্ত ঘটনা ঘটেছে, এগুলো আমার প্রকাশ্যে এই সমস্ত কাগজপত্র আমাদের কাছে কপিগুলো চলে এসছে। আপনাদের হ্যাঁ, কাছে এর যে পরবর্তী চার্জশিট আসবে ভবিষ্যতে বলেছিলেন এই কথা অনেক আগে থেকে যে আগামীতে চার্জশিট আসবে, যা ভয়ঙ্কর তথ্য থাকবে। আগামীতে যে চার্জশিটটা আমরা দেখতে পাবো তাতে কি ভয়ঙ্কর তথ্য? আগের যে সীমা পাহুজা কাজ করেননি, সেটা তো ৬ তারিখ যখন হাইকোর্টে মামলাটা শুনানি হয়েছে এবং সিট গঠন করে ওই টিমকে সরিয়ে দিয়ে নতুন টিমকে তদন্তর বাদ দেওয়া হয়েছে। তার মানে তখনই প্রমাণ হয়ে গেছে যে সীমা পাহুজা কিছু করেনি এবং কোথাও না কোথাও তার সে আটকে ছিল কোনো রকম ভাবে, সেই জন্য সে তদন্ত করেনি। সেটা প্রকাশ্যে চলে এসছে। সেটা আর বলার ভাষা, হাইকোর্টই প্রমাণ করে দিয়েছে যে সীমা পাহুজা কাজ করেনি। লোয়ার কোর্ট তো বলেছে, হাইকোর্ট প্রমাণ করে দিয়েছে। এই যে তাহলে আমি কাকু একটা স্পেসিফিক উত্তর নেবো। আমাকে অনেকে সমাজের অনেক লোক আমাদের ক্যামেরাতেও বলেছেন, প্রকাশ্যে বলেছেন যে জুনিয়র ডাক্তাররা, আমি খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট এটা, যে জুনিয়র ডাক্তাররা দায়িত্ব নিয়ে আপনার মেয়ের যে আন্দোলনটাকে সেটাকে স্যাবোটেজ করেছে, এটাকে নষ্ট করে দিয়েছে, সেটাকে আপনি আন্দোলন করুক আর যাই করুক, বিচারের জন্য আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি। তারা আন্দোলন কি করেছে না করেছে এটার থেকে বাম পোস্ট থেকে বড় কথা, বিচারের জন্য কোনো রকম সাহায্য সহযোগিতা তারা করেনি আমাদের সঙ্গে। মানে কোনো রকম ক্লু, আজকে যে আমরা তথ্যগুলো জোগাড় করেছি, কোনো জুনিয়র ডাক্তারের থেকে আমরা পাইনি। সেটা আমাদের অন্য সোর্স থেকে এগুলো বের করতে হয়েছে। ডাক্তাররাও জানতো বলে। জুনিয়র অবশ্যই জানে। আরজিকরের প্রতিটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সব ডাক্তার জানে যে আমার মেয়ের সঙ্গে কি ঘটনা ঘটেছে। কিন্তু অন্য জুনিয়র ডাক্তাররা বিষয়টা জানতো, কিন্তু কোনো সময় প্রকাশ্যে আনেনি বিষয়টা। যে আবেশ ব্যানার্জির ছবি লাগানোর কথা বললেন, অ্যাটলিস্ট একটা মানে যারা ক্ষমতাশালী ব্যক্তিত্ব ছিল তখন তো ভরা তৃণমূলের সময়, সেই প্রসঙ্গটা তারা একাধিক আন্দোলন করলো, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করলো, তারা কখনো সামনে আনার কথা ভাবলো না? শুধু আবেশ ব্যানার্জি নয়, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যেসব ছেলেপেলে ছিল তাদেরও কাছে কোনো জিজ্ঞাসাবাদ এরা ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো কোশ্চেনও করবো তা করেনি, যে কি রে, কি ঘটনাটা কি ঘটলো, এই প্রশ্ন সেরকমও কোনো জবাব ওদের কাছ থেকে আমরা পাইনি। জুনিয়র ডাক্তার যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতো তাদের সঙ্গে পাইনি। কাকু একটা প্রশ্ন করব, এই যে তদন্তের সীমা পাহুজার ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, যদি তদন্তের গুরুত্বপূর্ণ কোনো সূত্র মানে অনুসরণ না করা হয়ে থাকে, তাহলে তার দায় কতটা তদন্তকারী অফিসারের উপর বর্তায়? তাহলে সিবিআই এর যে অভ্যন্তরীণ জবাবদিহির ব্যবস্থা কি, সীমা পাহুজাকে নিয়ে কি তদন্ত হতে পারে? যাই না, আগে 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 আমার মেয়ের বিচার আগে আনি, তারপরে এগুলো দেখা যাবে। সব প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে, এরপরেও কিভাবে সম্ভব মাথা অবধি পৌঁছানো? সব প্রমাণ কোনোদিন লোপাট হয় না। অপরাধী যে প্রমাণ লোপাট করে সেও কোনো প্রমাণ প্রমাণ রেখে দেয়। যে প্রমাণ লোপাট করে, তথ্য প্রমাণ যে লোপাট করে, সিবিআই আজ পর্যন্ত কোথাও বলেনি যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। নতুন টিম কি বলে দেখি। শারদত্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছেন অভয়াকাণ্ডে যা যা ফাইল ছিল আমরা সব দেখতে পেয়েছি, কিছু ফাইল তদন্তকারীদের হাতে আছে, অভয়ের আন্দোলন আমাদের সকলের আন্দোলন। প্রতিক্রিয়া তিনি দিয়েছেন, আবার বলেছেন কিন্তু আমাদের প্রশ্ন, স্বাস্থ্য সচিব যে তৎকালীন স্বাস্থ্য সচিব ছিলেন এবং যার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ উঠেছিল, সেখানে এখনো বহাল তবিয়তে কাজ করছে। তাকে সরিয়ে দিলে কি হবে? তাকে সরিয়ে দিলে তো সব তথ্য প্রমাণ সে নিয়ে পালিয়ে যাবে। সুতরাং তাকে সামনে রেখেই যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তার কাছ থেকেই সমস্ত কিছু বের করার চেষ্টা করা, অবশ্যই বের করা যাবে। তো নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, ওকে যদি ওখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তো ও তো মুক্ত হয়ে গেল। তাকে সেই পদে বসিয়ে রেখে তার থেকে যদি তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা হয়, অবশ্যই তথ্য প্রমাণ পাওয়া যাবে। এবং স্বাস্থ্য দপ্তরও অনেক এই ব্যাপারে, আমার মেয়ের খুনের ব্যাপারে স্বাস্থ্য দপ্তর জড়িত, কারণ অনেক অর্ডার বের করেছিল ৮ তারিখ ৯ তারিখে, সে সমস্ত আমাদের এখন আছে। সে সমস্ত আসুক, আস্তে আস্তে আমরা সিবিআই কে দিয়েছি, সিবিআই দেখি কি করে ২৫ তারিখে আগামীকাল কোর্টের কোনো না কোনো তথ্য তো ওদের দিতেই হবে। আরো সংগঠিত। আন্দোলন তো চলছে, লড়াই চলতে থাকবে। আমি কয়েকটা প্রশ্ন করবো, আপনি খুবই ব্যস্ত এই মুহূর্তে। আহ আপনারাও ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছিলেন, এখন কি আপনারা স্বাস্থ্যমন্ত্রীকে আবেদন করবেন যে এই যে আপনি এখন একটা ব্যাখ্যা দিলেন যে নারায়ণ স্বরূপ নিগমকে, তাহলে আপনারা কি চাইছেন যে নারায়ণ স্বরূপ নিগমকে সামনে রেখে সমস্ত হ্যাঁ, অবশ্যই নারায়ণ স্বরূপ শুধু সামনে রেখে না, ওকে জিজ্ঞাসাবাদ টেনে, ওকে ধরে জিজ্ঞাসাবাদও করতে হবে। সেটা সিবিআই কেই করতে হবে, সেটা তো আমরা করতে পারবো না। আমরা তদন্ত করলে কোনো লাভ, আমরা যে তদন্ত করেছি, যে এত নামগুলো বের করেছি, যতই করি আমাদের তো এটা গ্রাহ্য হবে না। সিবিআই কে এটা প্রুভ করতে হবে যে এরা ছিল, এরা অপরাধ করেছে, এই ঘটনা ঘটেছে, সিবিআই কে বের করতে হবে।
অনিকেত মাহাতোরা এত সামনে এলেন, মিডিয়ার সামনে এলেন, সমস্ত জায়গায় আন্দোলন দেখালেন, তাদের বদলি টদলি নিয়ে অনেক কথা হলো। এখন অনিকেত মাহাতোরা কোথায়? তাদেরকে আর দেখা যাচ্ছে না। তাদের স্বার্থসিদ্ধ হয়ে গেছে, সেই জন্য তাদের আর দেখা যাচ্ছে না। তারা এখন দেখবেন মানে তাদের ইচ্ছা মতন যা বক্তব্য মনে আসে সেই সমস্ত বক্তব্য রাখছে বিভিন্ন জায়গায়, অযৌক্তিক বক্তব্য রাখছে। এর আগে আপনারা একটা কথা বলেছিলেন যে কলকাতায় এমন কিছু মিটিং মিছিল করা হচ্ছে যার তথ্যই আপনাদের কাছে অনেক সময় থাকতো না তো, আগে যখন আন্দোলন হতো কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করে করতো না তো, ওরা ওদের মতন যা যেখানে সেখানে আন্দোলন করতো। কাকু, একটা প্রশ্ন হচ্ছে যে আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের মামলায় কলকাতা পুলিশের যে প্রাক্তন কমিশনার, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করলো সিবিআই। আগামী সপ্তাহে বেশ কিছু নথি সহ বিনীত গোয়েলকে তলব করা হয়েছে। প্রসঙ্গত ওই মামলায় তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে শুক্রবার তলব করা হয়েছিল। তাদের কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পাশাপাশি ধর্ষণ এবং খুনের ঘটনায় সম্পর্কিত বেশ কিছু নথিও সংগ্রহ করা হয়েছে। এইসব নথি যাচাই করা হচ্ছে। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় চাকরি থেকে নিলম্বিত হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। আপনার কি মনে হয় আসল তথ্য এনাদের কাছেই লুকিয়ে আছে? এদের কাছে তো এই বিনীত গোয়েল এবং মুরলীধর শর্মা, সোফিয়া মল্লিক এরা বিষয়টা সমস্ত কিছু জানেন। কারণ ওরা সকালবেলায় যখন উপস্থিত হয়েছিলেন তখন সমস্ত কিছু ওরা জানার পরে ব্যাপারটাকে কভার আপ কিভাবে করতে হবে ওরা সুন্দরভাবে কভার আপ করেছে। কোনো বিষয় না জানলে সেটা কভার আপ কি করে করবে? অভিষেক গুপ্তা একদম মেয়ের শবদেহের পাশে টাকা অফার করছিলেন। অভিষেক গুপ্তা টাকাটা কোথা দিয়ে পেল? আজকে অভিজিৎ মন্ডলকে সাসপেন্ড করা হলো, অভিষেক গুপ্তা কেন সাসপেন্ড হবে না? সিনিয়র না বলে তো জুনিয়র সেই কাজটা করেনি। অভিষেক গুপ্তার নিচে অভিজিৎ মন্ডলের নিচে যারা ছিল এসআই কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে এবং সেটা তারা গর্বের সঙ্গে ঘোষণা করেছে। তা সত্ত্বেও তাদের কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিওর হয়নি। কথা বলছে 10টা 10-এ আমি যখন ফোন পাই তখন আমি জিডি বুকের ফাঁকা রেখে আসি এবং রাত্রি 11টার সময় সেই জিডি বুক ফিল আপ করি। এরকম ইনলিগাল কথাবার্তা কোর্টে দাঁড়িয়ে বলছে, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টাকা ঠিক ছিল অভিষেক বাবা গুপ্তার হাতে সেই সময়, তাও জানি না, এটা টাকা নিয়ে এসেছিল তখন সেই রকম দেখার মানসিকতা ছিল না। অনেক টাকাই ছিল, মানে একটা বান্ডিল কাগজে, সাদা কাগজে মোড়ানো ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কি আছে, বলে টাকা। তখন এই প্রশ্নও তুলছেন যে ওই টাকা অভিষেক গুপ্তাকে। হ্যাঁ, এটা তো অবশ্যই অভিষেক গুপ্তা তো নিজের কাছ থেকে টাকা দিতে আসেনি। অভিষেক গুপ্তা কেন আসবে? তাকে তো কাউকে না কেউ না কেউ ওকে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের বাড়ি। মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এই কথাটা যখন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, না তখন সমস্ত জায়গায় বক্তব্য ছিল যদি এটা বলে দেওয়া হয় তাহলে বিচার পাবে না। মুখ্যমন্ত্রী না, আমাদের যারা যারা এখানকার তৃণমূল নেতারা আমাদের সবসময় ঘিরে রাখতো যাতে এই কথাটা আমরা না বলি এবং ভয় দেখানো হতো এই কথা যদি তোমরা বলো তাহলে বিচার পাওয়া যাবে না। আমাদের 4 দিন তো বোতলবন্দি যেরকম হয় না, আমাদের নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারপরে আমাদের মিঠু মজুমদার কাউন্সিলর, সবাই সারাক্ষণ আমাদের একজন উঠে গেলে আরেকজন বসে আমাদের পাহারা দিত 4 দিন ওই রকম পরিস্থিতির মধ্যে। তখন আমরা যে মানসিকতা এমনিই খারাপ ছিল, তার মধ্যে এরা আমাদের প্রচন্ড মানে বিরক্ত করতো। মানসিক। হ্যাঁ, মানসিক হ্যারাস করেছে। কাকু, এই যে নির্মল ঘোষ একদম কাউন্সিলর সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যেই সিবিআই। শেষকৃত্যের রাতে ঠিক কি হয়েছিল তা নিয়ে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো দুই তৃণমূল নেতাকে। আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের দেহ কেন তড়িঘড়ি সৎকার করা হয়েছিল যে প্রশ্ন সবাই তুলেছিল, কারা করেছিলেন, কার নির্দেশে করেছিলেন, নেপথ্যে থেকে কোনো চাপ কাজ করেছিল, উত্তর খুঁজতে একদম সিবিআই তদন্ত করছে। এছাড়া আর কোন কোন দিকগুলো আছে সিবিআই দেখা উচিত বলে সিবিআই তো মোটামুটি এই টিমটা যা যা আমরা বলেছি সেই অনুযায়ী দেখলাম কিছু কিছু জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু লাস্ট সিন থিওরি এখনো প্রয়োগ করেনি। যেটা সুপ্রিম কোর্টেরও নির্দেশ আছে, লাস্ট সিন থিওরি সমস্ত খুনের মামলায় লাস্ট সিন থিওরি প্রয়োগ করতে হবে, সেটা কিন্তু সিবিআই করছে না। সেটা আমরা বলবো, আগামীকাল রিপোর্ট দিই, রিপোর্টে দেখি কি লিখছে, তারপরে আমরা যা বলার বলবো। একটা বিষয় খুব ধোঁয়াশা তৈরি হচ্ছে, এই যে সৎকারের প্রসিডিওরটা হয়েছিল সেই সময় শ্মশানে, আপনাদের সিগনেচার করা নিয়ে আপনাদের অনুমতি কি ব্যাপার? আমরা তো যখন এই অভিষেক গুপ্তা টাকা দিতে ঢুকেছিল তখন সঞ্জীব মুখার্জি ঘরের মধ্যে ওদের একটা ভালো টেকনিক ছিল, যেহেতু আমরা মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম, আমাদের সঙ্গে একটা অশান্তি তৈরি করে আমার মেয়ের দেহ আমরা যাতে দ্বিতীয় পোস্টমর্টম করার সুযোগটা না পাই, না চেষ্টা না করি, মানে ওদের উদ্দেশ্য ছিল কোনো রকমের দ্বিতীয় পোস্টমর্টম করতে দেবো না। সে তখন একটা অশান্তি বাদিয়ে আমার মেয়ের দেহ নিয়ে দোতলা থেকে নামিয়ে নিচে নিয়ে চলে যায় শ্মশানে। আমরা শুধু গাড়িটা নিয়ে পেছন পেছন গেছিলাম, গিয়ে দেখি যে আমার মেয়ের সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে এবং চুল্লির যেখান দিয়ে শ্মশানের মানে চুল্লিতে যে ঢোকানো হয় ট্রলিটা,
সেই ট্রলির উপরে আমার মেয়েকে শুইয়ে রাখা হয়েছিল এবং সেখানে আমরা গিয়ে ওর মা এবং আমি পৌঁছাই এবং সেখানে গিয়ে যেটুকু কাজ করার করেছিলাম, যেহেতু 5 মিনিটের মধ্যে হয়ে গেল কাজ। 5 মিনিট সময় পেয়েছেন মাত্র। তাই এই সই করার তথ্যটা যারা তুলছে সই তো করেনি আমরা, আমরা তো ওখানে যে কাগজপত্র লাগে মানে শ্মশান ঘাটে, আমরা কিছু করিনি, সমস্ত কিছু করা হয়ে গেছে আমরা যাওয়ার আগে। এবং দুটো ডেড বডি ওখানে ছিল, সেটাকে ওভারটেক করে আমার মেয়ের ডেড বডি ওই যেখানে ট্রলির যে থাকে ইলেকট্রিক চুল্লি, সেই ট্রলির উপরে শোয়ানো ছিল আমার মেয়েকে, যেখানে সাধারণ লোককে ঢুকতে দেওয়া হয় না সাধারণত। এবং আরো একটা কথা বলবো, নির্মল ঘোষদের শুধু কি জিজ্ঞাসাবাদ চাইছেন নাকি তাদের গ্রেপ্তার? অবশ্যই আমরা তো এদের জন্য শিয়ালদা কোর্টে আবেদনও করেছি, আমাদের আবেদন করা আছে এবং দেখা যাক আবেদন করে এদের গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। সন্দীপ ঘোষ, এই নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি। অতীন ঘোষের ভূমিকা নিয়ে কি বলবেন? ওনাকেও কি এই লোকটা সবসময় মানে চালে পর্দার আড়ালে থাকছে, পর্দার আড়ালে থেকে কাজ করছে। এই যে যত ঘটনা ঘটেছে আরজি কর হসপিটালে 9ই আগস্ট আমাদের সঙ্গে, তার মুখ্য নায়ক হচ্ছে অতীন ঘোষ এবং দেবিকা চৌধুরী বলে একজন কাউন্সিলর আছে। এদের দুজনের ভূমিকা সবচেয়ে বেশি, কিন্তু এরা সবসময় পর্দার আড়ালে। মেঘনাদ হয়ে কাজ করবে? হ্যাঁ, একদমই। আমি বলবো তাহলে কি আপনিও চাইছেন অতীন ঘোষকেও তদন্তের আওতায় এনে আমি তো যখন জিজ্ঞাসাবাদ শুরু করেছিল প্রথমে অতীন ঘোষকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল এবং রোগী কল্যাণ সমিতির বর্তমান প্রেসিডেন্ট ছিল, ওকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং সুদীপ্ত রায় আছে, অনেকে আছে, অনেক। প্রথম অবস্থায় যদি খুনিদের ধরা হতো তাহলে তো 4-5 জন 6 জন 7 জন এরকম ধরা পড়তো খুনি, কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে খুনিদের তো ধরতে হবে এবং তথ্য প্রমাণ লোপাট এবং এই যে নেক্সাসটা তৈরি, এর প্রধান বিচার দিতে গেলে এই নেক্সাসে যারা যারা রয়েছে সবাইকে আনবে, তারা কম করে 50 জন হবে, 50 জন। 50 জন এই নেক্সাসের সঙ্গে যুক্ত। আমি একটু রাজ্য রাজনীতির প্রশ্নে আসবো, শেষ দুটো প্রশ্ন আপনার কাছে আমার। পাশের ঘরের মতো ভেঙে যাচ্ছে তৃণমূল, রীতিমতো আমরা দেখলাম প্রতিদিন একের পর এক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিচ্ছেন। এই আবহে দলের নেতাদের বাঁচাতে নতুন কৌশল নিচ্ছেন মমতাপন্থী তৃণমূলের নেতা নেতৃত্ব, এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সংগঠনের শীর্ষ নেতৃত্ব বাদে বাকি কমিটিতে কোনো নেতাদের মনোনীত করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা হবে না, নেতারা যাতে টার্গেট না হয় সে কারণে এই সিদ্ধান্ত। এদিকে দলের কর্মী সমর্থকদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখতে এবার থেকে প্রত্যেকদিন কালীঘাটে নিজের বাসভবনে জনতার দরবারে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের কথা শুনবেন। মানুষ ওনাকে মানে সবাইকে তো এমনি প্রকাশ্যে পচা ডিম মারছে, ওনাকেও পাবে, ওনাকে দেবে পচা ডিম। পচা ডিম ভালো ডিম যাই হোক, ওনাকেও ছুড়বে মমতা ব্যানার্জিকে, জনতা দরবার করার চেষ্টা করেন। এটা শুভেন্দু অধিকারী দেখা দেখি উনি চেষ্টা করছেন, আমরাও যেভাবে করছি তার দেখা দেখি উনি করছেন। মানুষ যাবে? মানুষের কি মাথায় গন্ডগোল আছে নাকি? যারা মাথায় গন্ডগোল আছে তারা যাবে। কিভাবে একটা দল মমতা বন্দ্যোপাধ্যায় গড়েছিলেন, আপনারা শুরু থেকে দেখেছেন, যে তৃণমূল, সেই তৃণমূল রীতিমতো কার্যত একটা নির্বাচনের ফল এলো ভেঙে গেল। কাকু এগুলো কি মানুষের পুঞ্জীভূত রাগ? অবশ্যই ক্ষোভ তো ছিলই, যে ক্ষোভটা মানুষের নির্বাচনের মাধ্যমে মানুষ প্রকাশ করে। কাকু শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, যে আমরা দেখলাম যে ঘাসফুল শিবিরের এই যে ভরাডুবি তাসের ঘরের মতো ভেঙে গেল বিধানসভা ভোটে ঘাসফুল শিবির, অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন। অন্যদিকে আঙুল তুলে লাভ নেই, একটা মা বাবার অভিশাপে এই তৃণমূল দলটা ভেঙে গেছে, এটা সবসময় যেন মনে রাখে। আমার মেয়েটাকে যখন মেরেছিল তখন খুব স্বাভাবিক মনে করেছিল যে মেরে আমরা পার পেয়ে যাবো। এই আমার মেয়ের যে দীর্ঘশ্বাস এবং মায়ের অভিশাপ, তার ফলেই তৃণমূলের এই অবস্থাটা হচ্ছে। কাকু আমি বলবো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনি চোখের চিকিৎসার জন্য বলছেন বিদেশে যাওয়ার অনুমতি চাইছেন, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে আবেদন জানিয়েছেন, প্রায় 1 সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন জানিয়েছেন। পালাবেন নাকি? পালাবার চেষ্টায় আছেন, পালাতে পারবেন না। আমি আশা করি আদালত ওনাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি এই মুহূর্তে দেবে না। ও এত হসপিটাল এত ব্যবস্থা তারা করলেন, হঠাৎ চোখ দেখাতে জনপ্রতিনিধিকে এগুলো নাটক, এগুলো হচ্ছে নাটক। পালাবার পথ। আমাদের ভারতবর্ষের ডাক্তাররা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। উনি যখন গিয়ে যেখানে চিকিৎসার নামে যাচ্ছেন নাকি অন্য কোনো নামে যাচ্ছে জানি না, চিকিৎসাও যদি করা যায় সেটা সেখানে ভারতীয় চিকিৎসকরা চিকিৎসা করছে। পালানোর যে পথ সেটা কি বন্ধ? এই রাস্তাই খুঁজছেন। ভারতীয় চিকিৎসাদের একটা আলাদা মর্যাদা সারা পৃথিবী জুড়ে আছে।